ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে ধানে কেন চিটে রোগটি দেখতে পাই। তো ফ্রেন্ডস, এই চিটে হওয়ার পিছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। চলুন সেগুলো আজকে আমরা একটু জেনে নিই। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ফ্রেন্ডস, এই যে ধানে চিটে হওয়া, এটা একটা খুব মারাত্মক, খুব গম্ভীর একটা সমস্যা। কারণ চিটে হলে মোটামুটি 20-30% পর্যন্ত আমাদের ধানের উৎপাদন কমে যেতে পারে। তো এই চিটে হওয়া থেকে আমাদের ধানকে রক্ষা করতে গেলে আমাদেরকে বেশ কিছু স্টেপ মেনটেন করতে হবে। তো কোন কোন কারণে এই চিটে হতে পারে? ধানের যখন থোর অবস্থায় বা গর্ভাবস্থায় ধান বিরাজমান, তো এই থোর অবস্থাতে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ ধ্যান আমাদেরকে রাখতে হয়। যদি জলের টান বা খরা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু চিটে হতে পারে। অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের জন্য কিন্তু আপনার ধানে চিটে রোগটি আসতে পারে। জমিতে ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক এবং সালফার জাতীয় যে সমস্ত পুষ্টির অভাবের জন্যও কিন্তু ধানে চিটে রোগটি দেখা যেতে পারে। এর পাশাপাশি প্রচণ্ড ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি, এছাড়া শিলাবৃষ্টি, এছাড়া খুব প্রবল বৃষ্টিপাতের কারণেও কিন্তু এই চিটে রোগটি আসতে পারে। তাহলে আমি আপনাদেরকে বললাম যে থোর অবস্থায় ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন এদের অভাবেও কিন্তু চিটে হতে পারে। তাহলে আমাদেরকে আগে থেকে জমিতে চুন প্রয়োগ করে রাখতে হবে বছরে একবার অন্ততপক্ষে, অথবা জিপসাম জাতীয় সার প্রয়োগ করতে হবে। তাহলে আপনি ক্যালসিয়ামের সমস্যা মেটাতে পারবেন, অথবা ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করলেও কিন্তু আপনি ক্যালসিয়ামের চাহিদাকে মেটাতে পারবেন। এর পাশাপাশি যদি বোরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি বোরন 20% জমিতে বছরে একবার ব্যবহার করে রাখবেন। জিঙ্কের অভাবে যেহেতু আপনার এই ধরনের প্রবলেম আসতে পারে, তাই জিঙ্ক আমাদেরকে বছরে একবার করে ব্যবহার করতে হবে। সেটা আপনার স্প্রেয়াবল EDTA জিঙ্ক হতে পারে, অথবা স্প্রেয়াবল হিসেবে জিঙ্ক সালফেট হতে পারে, বা মাটিতেও আপনি জিঙ্ক প্রয়োগ করতে পারেন। পাশাপাশি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে জলের টান বা খরা, প্রচণ্ড খরা, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে জমিতে যাতে এই সময় জলের অভাব না হয়, জমির মাটি যেন এই সময় শুকিয়ে না যায়, পর্যাপ্ত পরিমাণে জল সেচ আমাদেরকে কিন্তু দিয়ে রাখতে হবে। তাহলে কী হবে, এই সময় প্রচণ্ড পরিমাণে গাছ খাবার খোঁজে। যেমন ধরুন, গর্ভবতী মায়েরা যখন তাদের গর্ভে সন্তান থাকে, তাদের খিদেটা কিন্তু ডবল হয়ে যায়। তাই ঠিক একইভাবে ধানের গর্ভাবস্থাতে তাদের খিদেটা ডবল হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত জলের সাপ্লাই থাকলে তারা মাটি থেকে পর্যাপ্ত পুষ্টিটাকে শোষণ করতে পারবে। তাহলে কিন্তু ধানের প্রত্যেকটা শীষ স্ট্রং হবে, প্রত্যেকটা দানা কিন্তু সুগঠিত হবে। আমরা বললাম যে ঝোড়ো হাওয়ার কারণে কিন্তু ধানে শীষে চিটে দেখা যেতে পারে। ঝোড়ো হওয়ার কারণে কী হয়, ফুলগুলো ঝড়ের কারণে কিন্তু তাদের পরাগ মিলনে বাধা সৃষ্টি হয়, ফুল ঝরে যেতে দেখা যায়, এবং একে অপরের সঙ্গে পরাগ মিলন না হওয়ার জন্য নিষেক ঘটে না, যার ফলে কিন্তু দানাগুলো, অনিষিক্ত দানাগুলো তখন কী হয়, চিটেতে পরিণত হয়। এর পাশাপাশি দেখতে পাচ্ছি প্রচণ্ড আপনার তীব্র বেগে যদি বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে জলের আঘাতে, বৃষ্টির ফোঁটার আঘাতে ফুলগুলো খসে যেতে পারে, তাদের যে পরাগ রেণু, গর্ভকেশর, গর্ভমুণ্ড, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া শিলাবৃষ্টির কারণে সেটা হতে পারে, এবং এই ঝড় বৃষ্টির কারণে আপনার যেহেতু পরাগ মিলনকারী যে সমস্ত পোকা, মৌমাছি, প্রজাপতি, এরা ফুলে এসে না বসার কারণে কিন্তু এই পরাগ মিলনে বাধা সৃষ্টি হয়ে আপনার ধানের চিটে হতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণটা হলো, প্রচণ্ড গরমের জন্য কী হয়, হিট শক দেখা যায়। যেমন ধরুন, রাতের বেলা 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং দিনের বেলায় 35 ডিগ্রির বেশি তাপমাত্রা। এই সময় কী হয়, অত্যন্ত গরমের জন্য ধান গাছে হিট শক দেখা যায়। আর এই হিট শকের কারণে কিন্তু আপনার ফুলগুলো শুকিয়ে যায় এবং ঝরে পড়ে, যে কারণে পরাগ মিলন হতে পারে না এবং একটাও দানা তৈরি হয় না, চিটে ধান তৈরি হয়। এর পাশাপাশি আমরা আরও দেখতে পেয়েছি বিভিন্ন রোগের কারণে কিন্তু চিটে হতে পারে। যেমন ধরুন, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের কারণে চিটে হতে পারে, সিড ব্লাইট বা সিড রট, খোলা পচা, খোলা ধসা, এর কারণে কিন্তু ধানের চাল গঠন বাধা পাওয়ার ফলে ধান চিটে হতে পারে। ব্লাস্ট বা ঝলসার কারণেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এগুলোতে গেল খুবই ভাইটাল কারণ। এর থেকেও ভাইটাল আমাদের আর একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে ফসফেট সার ঠিক মতো গাছ ওই সময়ে শোষণ করতে না পাওয়ার ফলে ফসফেট এর অভাবের জন্য কিন্তু শীষ গঠন ব্যাহত হয়, এবং শীষ গঠন ব্যাহত মানে আপনার ধানের চালের অভাব বা চাল গঠন হবে না ফসফেটের অভাবে।
আমরা দেখেছি। এই জন্য বলা হয় যে ফসফেট সবসময় ফাইনাল চাষের আগে, জমি কর্ষণের আগে জমিতে মিশিয়ে দিতে হয়। তাহলে একেবারে মাটির তলা পর্যন্ত পৌঁছে যাওয়ার ফলে ফসফেটটা খুব সহজে মূল শোষণ করতে পারে। তা নাহলে ফসফেট ওপরে দিলে কিন্তু ফসফেটের অভাব তৈরি হতে পারে। আমরা দেখেছি ধানে যখন দুধ তৈরি হচ্ছে ঠিক সেই সময় গান্ধী পোকার মতো পোকারা সেই দুধটাকে চুষে খেয়ে নেয়। তখন কিন্তু সেই ধানটা আর চাল তৈরি করতে পারে না, পুরো একেবারে চিটে হয়ে যায়, কারণ রসটা তো পোকাতে খেয়ে নিচ্ছে। বিপিএইচ বা ব্রাউন প্ল্যান্ট হপার মানে বাদামি শোষক পোকার আক্রমণে যে সমস্ত প্রবলেমগুলো হয়, কি হয়, ধানের সমস্ত রস শোষণ করে খেয়ে নেওয়ার ফলে ধানের ভিতরে দানা তৈরি হয় না এবং সেটা চিটে ধানে পরিণত হয়। তাহলে এতগুলো কারণ আপনার আছে এই চিটে হওয়ার পিছনে। তাহলে ফ্রেন্ডস, আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ধানের থোর অবস্থায় একটা ফাইনাল খুব ভালো স্প্রে রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটা ধানের দানাকে সুগঠিত করবে এবং গ্যারেন্টি তৈরি করতে সাহায্য করবে। যেটা হচ্ছে পটাশ, সালফার এবং জিঙ্কের মিশ্রণে আমরা গর্ভাবস্থায় বা আপনার থোর অবস্থায় স্প্রে করে দিলে এই প্রবলেমটা থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। এর পাশাপাশি যে সমস্ত প্রবলেমগুলো এখানে আমি উল্লেখ করেছি, সেই সমস্ত প্রত্যেকটা প্রবলেমকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমরা ধানকে অনায়াসে চিটে হওয়ার থেকে বাঁচাতে পারবো। আপনি হয়তো ভাবছেন যে এতগুলো প্রবলেমের কথা, এতগুলো প্রবলেম তো কমন, এগুলো তো কমন ব্যাপার। এগুলো যদি আপনি আপনার জমিতে এই সমস্ত জিনিসগুলোর অভাবের জন্য পর্যাপ্ত সার প্রয়োগ না করেন, তাহলে অটোমেটিক্যালি আপনি কিন্তু প্রোডাকশান সেখান থেকে পাবেন না। তো ফ্রেন্ডস, ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, আর আপনার প্রশ্ন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদেরকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।